আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এসএসসি 26-27 ব্যাচের যারা আছো, আমরা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান যে বইটা আছে ওইটার হচ্ছে আমরা চ্যাপ্টার 11 শুরু করছিলাম। চ্যাপ্টার 11 এর প্রথম লেকচার হচ্ছে আমাদের শেষ। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় লেকচারটা দেখব। ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে একটা লেকচার পর একটা আপলোড দিতে, কিন্তু এরপর থেকে আমরা যে চ্যাপ্টারগুলো আছে আমরা হচ্ছে মেইনলি এসএসসি 26 ব্যাচের টেস্ট পরীক্ষার দিকে ফোকাস করে আমরা আগাইতেছি, যেহেতু তাদের শর্ট সিলেবাস আছে ওই হিসেবে আমরা হচ্ছে আগাচ্ছি। এরপরে আমরা হচ্ছে এসএসসি 27 দিয়ে নিয়েও কাজ করবো। এখন এসএসসি 27টা বলতে পারো যে কেন ওদের শুধু কেন পড়াইতেছেন, ওদের যেহেতু এই পরের বছরই টেস্ট এসএসসি পরীক্ষা, সাথে হচ্ছে ওদের সামনেই হচ্ছে টেস্ট পরীক্ষা, তো ওদের যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, ওদের টেস্ট পরীক্ষার জন্য আমাদের যে ওদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে আমরা আগে হচ্ছে ওইগুলো শেষ করব, তারপরে আমরা হচ্ছে পরের চ্যাপ্টারগুলোর দিকে যাব। ওকে, তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। যারা হচ্ছে প্রথম লেকচার করো নাই, ঠিক আছে, চ্যাপ্টার 11 এর প্রথম লেকচার করো নাই, তারা হচ্ছে ইউটিউবে আমাদের হচ্ছে আপলোড দেওয়া আছে, রেডওয়ান মেথড টিম, রেডওয়ান তারপরে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটার মধ্যে আপলোড দেওয়া আছে, সাথে হচ্ছে কামব্যাক উইথ রেদওয়ান, যে আমাদের ইয়েটা কামব্যাক উইথ রেদওয়ান মেথড এসএসসি 26-27 ব্যাচে যে প্রাইভেট গ্রুপটা আছে, ঠিক আছে, ওইটার মধ্যে হচ্ছে আমাদের কি ক্লাসটা আপলোড দেওয়া আছে। তো অবশ্যই সবাই প্রথমে লেকচার 1 করে আসবা, তারপরে এই লেকচারটা দেখবা, ঠিক আছে, তাহলে বুঝতে অনেক ইজি হবে। তো চলো আমরা হচ্ছে লেকচারটা শুরু করি। ওই গত ক্লাসে আমরা হচ্ছে কি পড়ছি আমরা একটু রিক্যাপ করি। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বর্তনী পড়ছি, সমান্তরাল বর্তনী, সিরিজ বর্তনী, ঠিক আছে, তারপর হচ্ছে কি পড়ছিলাম, তড়িৎ বিশ্লেষণ পড়ছিলাম, তড়িৎ বিশ্লেষণের কয়েক প্রকার ছিল ওগুলোও পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বাকি যেইটুক টপিক আছে ওইটুকু একদম ক্লিয়ার করে ফেলার চেষ্টা করব। একটা হোমওয়ার্ক হয়তো দিব, ঠিক আছে। এই চ্যাপ্টারে কিন্তু একটা ম্যাথ আছে, ঠিক আছে, তুমি যখন সিকিউ অ্যান্সার করতে যাবা, ওকে, তুমি যখন সিকিউ অ্যান্সার করতে যাবা তখন যদি তুমি ম্যাথ অ্যান্সার করো, ম্যাথটা যদি হচ্ছে একদম 100% কারেক্ট হয়, তখন তোমার হচ্ছে ধরো সৃজনশীলের উচ্চতর দক্ষতা যে পার্ট, ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা, ওইটার মধ্যে যদি এই ম্যাথটা অ্যান্সার করতে পারো তুমি একদম ফুল 4-এ 4 পাবা। ওকে, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আর কি, ওই জন্য হচ্ছে একদম 4-এ 4 পাবা, কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্নে কিন্তু ইজিলি 4-এ 4 পাওয়া যায় না। তো আমরা হচ্ছে সবসময় পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমরা কোন জিনিসটা পড়লে আমরা বেশি মার্ক পাইতে পারি, ঠিক আছে। যেমন এই ম্যাথগুলো যদি একদম তোমাদের কারেক্ট হয়, একদম বুঝে করো এবং ম্যাথগুলো যদি একদম 100% কারেক্ট হয়, পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই ফুল মার্ক পাবা। ব্যাখ্যামূলক প্রশ্নে স্যারদের হয়তো কিছুটা পছন্দ হয় না, তারপর তোমাদের লেখায় হয়তো কিছু একটু কমতি থাকতে পারে, এই জন্য ওখানে একটু নাম্বার কম যায়, কিন্তু আমরা ট্রাই করব সব কিছু যেন একদম ভালো মতো পড়া, যাতে আমরা সব কিছুতে একদম ফুল মার্ক পাইতে পারি। ওকে, চলো আমরা হচ্ছে লেকচারটা শুরু করি। আচ্ছা, এখন দেখো তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়, ঠিক আছে, আমরা একটু সংজ্ঞাগুলো দেখি কি বলছে। কাজ এবং শক্তির একক হচ্ছে জুল। আমরা হচ্ছে ইংলিশ কিছু প্রতীক আছে, এই যে কাজের একটা প্রতীক আছে, শক্তির একটা প্রতীক আছে, আমরা এগুলো দিয়ে একটু পড়বো, ঠিক আছে। আচ্ছা, কাজ এবং শক্তির একক হচ্ছে কি, জুল। এই যে এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে, কাজ এবং শক্তির একক কি, জুল। শক্তি প্রয়োগ করে কাজ করা যায় এবং কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পন্নকৃত কাজকে ক্ষমতা বলে। এই সংজ্ঞাটা দেখো, কাজ করার হারকে ক্ষমতা বলে। দুইটা কথা বলছে এখানে, একটা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে, আরেকটা কি কথা বলছে সেটা হচ্ছে একক সময়ে সম্পন্ন কৃত কাজকে ক্ষমতা বলে। একক সময়ে সম্পন্ন কৃত কাজকে ক্ষমতা বলে। ওকে, আচ্ছা, এখন দেখো কাজ করার হারকে ক্ষমতা বলে। কোনো কিছুর হার আমরা কিভাবে বের করি, ধরো হচ্ছে কি বলে বেগ বৃদ্ধির হার, বা সে হচ্ছে ধরো 1 মিনিটে 60টা হচ্ছে 60টা সিঙ্গারা খাইতে পারে, 1 মিনিটে ধরো 60টা 10টা ধরি আমরা, সে 1 মিনিটে 10টা সিঙ্গারা খাইতে পারে, তাইলে তার সিঙ্গারা খাওয়ার হার কত? যখন আমরা হার বলবো তখন আমরা কি করব, যে 10টা সিঙ্গারা খাইতে পারে সে কয় মিনিট, 1 মিনিট, 1 মিনিটে কয় সেকেন্ড, 60 সেকেন্ড, এইভাবে হচ্ছে আমরা ভাগ দিব। মানে কি, কোনো কিছু হার বের করা মানে হচ্ছে, বা কোনো কিছুর হার যখন বলে দেয় তখন আমরা তাকে হচ্ছে সময় দিয়ে ভাগ দিই, যে সময়টায় সেই ওই কাজটা করছে তাকে আমরা সেই সময় দিয়ে ভাগ দিই। আচ্ছা, তার মানে এখানে বলছে কি, যে কাজ কর একক সময়ে সম্পন্ন কৃত কাজকে, একক সময়ে, একক সময় বলতে আমরা বলতেছি 1 সেকেন্ডে যতটুকু কাজ করে তাকে আমরা হচ্ছে ক্ষমতা বলি। ওকে, 1 সেকেন্ডে যতটুকু কাজ করে তাকে ক্ষমতা বলি। এখন কাজের একক কি বলে দিছে, জুল বলে দিছে না, তাহলে আমরা যদি বলি 1 সেকেন্ড, এই যে এস মানে হচ্ছে সেকেন্ড বুঝাইতেছি, ওকে, 1 সেকেন্ডে 10 জুল যদি কাজ সম্পন্ন করে তাহলে ক্ষমতা কি হবে, 10। এখনো তোমরা ক্ষমতার একক কি সেটা জানো না, তো ওইটা আমরা হচ্ছে পরে দেখতেছি। দেখো
কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে হচ্ছে তড়িৎ ক্ষমতা বলা হয়। তাহলে এই যে ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা হচ্ছে তড়িৎ যন্ত্রের জন্য, ক্ষমতা হচ্ছে নর্মালি কৃত কাজ বা হচ্ছে তোমাদের আমরা যে কাজগুলো করে থাকি তার জন্য সেই ক্ষমতা, বা ইঞ্জিন যে কাজ করে থাকে তার জন্য কথা বলা হয়েছে। আচ্ছা, ক্ষমতার এককটা একটু বলে দিই। একক হচ্ছে ওয়াট। আচ্ছা, এটাকে আমরা মানে পুরোটা লিখি WATT, বাংলায় লেখা হচ্ছে ওয়াট, একই জিনিস। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, কাজের একক যে দ্বারা বোঝাইতেছে আমরা হচ্ছে জুল, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে জিনিসটা আরেকবার একটু দেখি। এখানে কি বলছে? একক সময়, একক বলতে বোঝাইতেছে এক সেকেন্ডে যতটুকু কাজ করে সেই হারকে আমরা সেইটাকে বলতেছি আমরা কি, তার ক্ষমতা। একটা বস্তু বা একটা তড়িৎ যন্ত্র, এক সেকেন্ডে যতটুকু কাজ করে তাকে আমরা বলতেছি সেই যন্ত্রের ক্ষমতা। তাহলে তার ক্ষমতা কত হবে? 10 ওয়াট। তাহলে এখন আমরা বুঝবো যে এটা কিভাবে আমরা বের করতেছি। ঠিক আছে, দেখো এগুলো একটু মুখস্থ করতে হবে। ক্ষমতা, এটাকে কি বললাম? যে কোনো কিছুর হার একক সময়ে কৃত কাজ, বা দেখো সংজ্ঞা আরেকটা ছিল কি, যে কাজ করার হারকে ক্ষমতা বলে, তাই না? কাজ করার হারকে, তার মানে কি কাজকে আমরা হচ্ছে সময় দিয়ে ভাগ দিব। কেন? কারণ হার বের করা মানে কি কোনো কিছুর সময়, কোনো কিছুকে সময় দিয়ে ভাগ দেওয়া। তাহলে দেখো ক্ষমতা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কাজ করার হারকে ক্ষমতা বলে, তার মানে কাজকে হচ্ছে আমরা কি দিয়ে ভাগ দিব? সময় দিয়ে ভাগ দিব। তাহলে আমরা হচ্ছে কি পাবো? ক্ষমতা পাবো। কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? ক্ষমতা পাবো। তাহলে ক্ষমতাকে আমরা লিখতে পারি হচ্ছে কি, পি, পাওয়ার বা ক্ষমতা একই জিনিস, ইকুয়াল টু কাজকে আমরা প্রকাশ করি হচ্ছে ডাব্লিউ দ্বারা। এখন দেখো একটা তোমাদের একটা সমস্যা হইতে পারে যে ক্ষমতার একক তো হচ্ছে কি ডাব্লিউ, আর কাজের হচ্ছে যেটা আমরা প্রকাশ করি সেটা হচ্ছে বড় হাতের ডাব্লিউ। এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, এটা হচ্ছে আচ্ছা বড় হাতের ডাব্লিউ দিব, স্মল ওয়াট, হ্যাঁ ওয়াট লিখতে পারো, সমস্যা নেই। ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো এই যে পাওয়ার, তার একক হচ্ছে ডাব্লিউ, এটা দ্বারা বুঝাইতেছে ওয়াট, এবং এই ডাব্লিউ বুঝাইতেছে আমাদের ওয়ার্ক বা হচ্ছে কি কাজ, যেটাকে আমরা বলি। ওকে, আচ্ছা তাহলে ওয়ার্ক বাই হচ্ছে কি সময়, মানে কি টাইম। ওকে, আচ্ছা তাহলে কাজকে যখন আমরা সময় দ্বারা ভাগ দিব আমরা কি পাবো? ক্ষমতা পাবো। এখন কাজের একক কত ছিল? জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে পাওয়ার ডাব্লিউ, তাহলে আমরা লিখতে পারি না? এখন বলছে কি একক সময়ে, দেখো সংখ্যাটা একবার দেখো, একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে ক্ষমতা বলে, একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে ক্ষমতা বলে, এবং কাজ করার হারকে হচ্ছে ক্ষমতা বলে। তাহলে পাওয়ারের একটা একক হচ্ছে ডাব্লিউ, আরেকটা একক কি লেখা যায়? জুল অথবা জুল পার সেকেন্ড, মানে জুল বাই সেকেন্ড। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে জুল এস ইনভার্স 1, জুল পার সেকেন্ড। ওকে, তাহলে কাজের ক্ষমতার একক আমরা কয়টা পাইলাম? দুইটা পাইলাম, একটা হচ্ছে ওয়াট, আরেকটা হচ্ছে কি জুল পার সেকেন্ড। ঠিক আছে, মাথায় থাকবে আশা করি। তো এই গেল আমাদের হচ্ছে ক্ষমতা নিয়ে একদম বেসিক জিনিস। যে আরেকবার দেখো যে সংজ্ঞাটা কি বলছে, যে কাজ একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে আমরা বলতেছি ক্ষমতা, একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে বলতেছি ক্ষমতা। এবং তড়িৎ ক্ষমতা জিনিসটা কি, যে কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, শক্তি এবং কাজ দুইটার একক সেমই, ঠিক আছে, কিন্তু দুইটা জিনিস একই না, কিন্তু দুইটার একক হচ্ছে সেম। যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষমতা বলি। তাহলে তড়িৎ ক্ষমতার যদি সংজ্ঞা আসে এই সংজ্ঞাটা লিখতে হবে, এবং যদি শুধু বলে ক্ষমতার সংজ্ঞা তাহলে আমাদের অবশ্যই উপরের সংজ্ঞাটা লিখতে হবে। ঠিক আছে, তার মানে ওই যে বললাম না, জ্ঞানমূলকে কিন্তু একটু ভুল হলে তোমার পুরোপুরি 1 নাম্বার কাটা। তো তোমাকে কোশ্চেনে খেয়াল রাখতে হবে তোমার কাছে শুধু ক্ষমতা চাইছে নাকি তড়িৎ ক্ষমতা চাইছে। যদি তড়িৎ ক্ষমতা চাই তাহলে এই সংজ্ঞাটা দিবা, তড়িৎ ক্ষমতার সংজ্ঞাটা। আর যদি শুধু ক্ষমতা চায় তাহলে আমরা শুধু ক্ষমতার সংজ্ঞাটা দিব। ওকে, হ্যাঁ আচ্ছা, এখন এই তড়িৎ ক্ষমতা বা কিলো ক্ষমতার এককগুলো নিয়ে আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো আমরা একটু দেখি। কি বলছে? কোন রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এটা হচ্ছে 1 ওয়াট কাকে বলে? তার সংজ্ঞা। ওকে, 1 ওয়াট কাকে বলে? তার সংজ্ঞা। তো তোমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে কি চাইছে।
কি কি চাইছে, এক ওয়াট বলতে কি বুঝাইতেছে, এই যে ক্ষমতা হচ্ছে এক, ক্ষমতার একক কি ওয়াট, এবং সেটা কত, ক্ষমতাটা কত, এক ওয়াট। তাহলে এই ক্ষমতা, এইটার সংজ্ঞাটা হচ্ছে যে আমরা এক ওয়াট এভাবে লিখবো যে কোন রোধ বা তড়িৎ যন্ত্রের, কোন রোধ বা তড়িৎ যন্ত্রের বলতে পারো, শুধু তড়িৎ যন্ত্রের বলতে পারো, কোন তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে এই যন্ত্রের ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, 1 ওয়াট ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এই যে এখানে ওয়াট দ্বারা কি বুঝাইতেছি আমরা, ক্ষমতা বুঝাইতেছি। আচ্ছা এই জিনিসটা জানবে, আমরা একটু আগে দেখে আসছি। এই ভি দ্বারা কি বুঝাইতেছে, আমরা হচ্ছে প্রথম লেকচারে দেখবা বিভব পার্থক্য বা বিভব নিয়ে একটা কথা বলছি, ওইটা সেই জন্য বলতেছি প্রথম লেকচার দেখে আসবা। ভি দিয়ে বুঝাইতেছে হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্ট, বিভব পার্থক্য, এবং এ দ্বারা বুঝাইতেছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে কি, অ্যাম্পিয়ার মানে হচ্ছে একটা যন্ত্র কতটুকু তড়িৎ নেয় বা তার মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ চলাচল করে, সেটা যে যন্ত্র দিয়ে আমরা মাপি সেটা হচ্ছে কি বলে অ্যামিটার, এবং ওই মাপটা হচ্ছে কত, অ্যাম্পিয়ার, তড়িৎ একক। তড়িৎ মাপন একক। আচ্ছা তাহলে ক্ষমতাকে আমরা হচ্ছে আরেকভাবে লিখতে পারি। তাহলে ক্ষমতাকে আমরা দুইভাবে লেখা শিখলাম। প্রথমটা হচ্ছে কিভাবে, যে ওয়াট পাওয়ার বা ক্ষমতা ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। আরেকটা কি শিখলাম, পাওয়ার বা 1 ওয়াট, 1 ওয়াট মানে কি, ক্ষমতা তার হচ্ছে 1, তাহলে 1 ওয়াট ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, এই জিনিসটা আমরা এখানে যেটা লিখছি এটাই এখানে লিখছি। ওকে আচ্ছা, এরপরে যখন অনেক বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় তখন সেটাকে কিলোওয়াট বা মেগাওয়াটে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই দেখো আমরা হচ্ছে নর্মালি কি বলি 200 গ্রাম 300 গ্রাম, তো এটা যখন একটু বেশি পরিমাণ হয়ে যায় তখন আমরা কি বলি 1 কেজি 2 কেজি, তার থেকেও যদি বেশি পরিমাণ হয়ে যায় তখন সেটাকে আমরা টন বলি, কেজি থেকে টন বলি। তো আমরা টন না বলে আমরা এইসবের ক্ষেত্রে বলবো মেগাওয়াট। বুঝতে পারতেছো, ওই যে সম্পর্ক মাত্র বলে আসলাম যে গ্রাম কেজি টন যে সম্পর্ক, সেম ভাবে এই সম্পর্কগুলো একই রকম, যে ওয়াট কিলোওয়াট মেগাওয়াট। আচ্ছা এখন এই সম্পর্কগুলো কি আমরা একটু দেখি। 1 কিলোওয়াট, কিলো মানে কি কেজি, ঠিক আছে, মানে নর্মালি হচ্ছে গ্রাম আর কেজি সম্পর্ক দিয়ে আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি। 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। বুঝতে পারতেছো যে 1000 গ্রামে যে 1 কেজি, সেম ভাবে 1000 ওয়াটে হচ্ছে 1 কিলোওয়াট। তো 1000 ওয়াটকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 বা 10 কিউব ওয়াট। ওকে, এবং মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাইলে জিনিসটা এইরকম যে 1000 ওয়াটে আমার হচ্ছে 1 কিলো। আচ্ছা আমি একটু অন্য পেজে যাই। জিনিসটা এইরকম যে 1000 ওয়াট হচ্ছে আমার 1 কিলোওয়াটের সমান, এবং 1000 কিলোওয়াট হচ্ছে আমার কি 1 মেগাওয়াট এর সমান। ওকে, তাহলে তুমি এই যে 1 কিলোওয়াট বা 1000 ওয়াটকে কিভাবে লিখতে পারো, 10 কিউব, এবং এটাকে কি লেখা যায় 1000 মানে কি 10 কিউব কিলোওয়াট, এখানে হচ্ছে শুধু ওয়াট। এখন 10 কিউব কিলোওয়াটকে আমি এবার কি লিখতে পারি 10 কিউব আর হচ্ছে ইন্টু 10 কিউব ওয়াট। তাহলে এখানে একবারে আসে তোমার 10 টু দি পাওয়ার 6 ওয়াট, মানে হচ্ছে কি 1 মেগা ওয়াট। বুঝতে পারছো আশা করি এই জিনিসটা। ওই যে নর্মালি যদি এখনো বুঝতে না পারো আবার বলতেছি, গ্রাম কেজির সম্পর্ক মতো, মানে গ্রাম কেজির সম্পর্কের মতো জিনিসটা, যে 1000 গ্রামে হচ্ছে আমার 1 কেজি, সিমিলারলি 1000 ওয়াটে হচ্ছে আমার 1 কিলোওয়াট, তারপর 1000 কিলোওয়াট হচ্ছে আমার 1 মেগাওয়াট। তাহলে 1000 কিলোওয়াট বলে দিছি অলরেডি, তাহলে আমরা জানি কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তাহলে 1000 এর সাথে 1000 গুণ যাবে, কত হবে, একের পরে 6টা শূন্য হয়ে যাবে। তাহলে এই যে একের পরে 6টা শূন্য। বুঝতে পারছো? আচ্ছা পৃষ্ঠায় কি বাকি আছে কিছু? আচ্ছা না, তারপরে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্র দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে 1 ওয়াট ঘন্টা। আচ্ছা 1 ওয়াট ঘন্টা আমরা হচ্ছে মাত্র কি বের করে আসলাম, আমরা মাত্র শুধু হচ্ছে 1 ওয়াটের সংজ্ঞাটা পড়ে আসলাম। এখন যদি আমাকে বলে 1 ওয়াট ঘন্টা মানে কি আওয়ার, এইচ দ্বারা বোঝা হচ্ছে আওয়ার, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে, এগুলো পড়তে পড়তে ইজি হয়ে যাবে। 1 ওয়াট আওয়ার বলতে কি বোঝায়,
যে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার, 1 ঘন্টায় তড়িৎ যন্ত্র যে পরিমাণ শক্তি ব্যয় করে। তাহলে এখানেও দেখো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন করে তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে দেখো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, মানে কি তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, একদম ইজি জিনিস। আমরা হচ্ছে যখন একটা বাল্বকে নর্মালি কিনে এনে বক্স থেকে বের করি, সেই বাল্বটা কি জ্বলে? জ্বলে না। কিন্তু সেই বাল্বটাকে যখন আমরা হচ্ছে সকেটে লাগাই, মানে আমাদের হচ্ছে বাল্ব ওই যে দেয়ালের মধ্যে যে বাল্বের ইয়েগুলো থাকে ওখানে যখন লাগাই, সুইচটা অন করি, কি হয়? বাল্বটা জ্বলে ওঠে। এই যে বাল্বটা জ্বলে উঠলো, কিভাবে জ্বলে উঠলো? আমাদের যে আমরা সুইচ অন করছি, সুইচ অন করার ফলে কি হয়েছে? আমাদের তড়িৎ শক্তিটা, তড়িৎ মানে কি বিদ্যুৎ, ওকে, বিদ্যুৎ শক্তিটা বাল্বের মধ্যে গেছে। এখন বাল্বের মধ্যে গিয়ে কি বিদ্যুৎ শক্তি হয়ে রয়েছে? না, বাল্বের মধ্যে গিয়ে সে হচ্ছে আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের যখন আমরা একটা বাল্ব অন করি বা হচ্ছে আমরা সুইচ টিপে হচ্ছে আমরা বাল্বটা জ্বালাই বা ফ্যান অন করি, তো এই জিনিসটা হচ্ছে তখন কি হয়? শক্তির রূপান্তরিত হয়। শক্তির রূপান্তর কিভাবে ঘটে? আমরা হচ্ছে শক্তির একটা মানে শক্তির নিত্যতা সূত্র বলে এটাকে, যে শক্তির হচ্ছে কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তার মানে হচ্ছে কি আমরা যখন সুইচ অন করতেছি আমাদের কি হইতেছে? বাল্বটা তাপ এবং আলোক শক্তি দিতেছে। তাপ কিভাবে দিতেছে? যখন বাল্বটা ধরবা, কতক্ষণ ধরে? 10 মিনিট বাল্বটা জ্বলবে, বাল্বটা ধরে একটু গরম হবে না? তাহলে এই যে তাপ শক্তি। আলোক শক্তি কি হবে? বাল্ব যখন নিভানো ছিল, সুইচ যখন অন করি না তখন বাল্ব কি কোনো আলো দিছে? দেয় নাই। কিন্তু যখন আমরা সুইচ অন করছি বাল্ব হচ্ছে আলো দিছে। তার মানে তো সেটা কি হইতেছে? বাল্ব আমাদের আলোক শক্তিও দিতেছে। তার মানে যখন বৈদ্যুতিক শক্তিটা কোন দুটো শক্তিতে কনভার্ট বা রূপান্তরিত হইতেছে, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে কি আলোক শক্তি। আচ্ছা, এখন দেখো যারা আলোক শক্তি বা যান্ত্রিক শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে 1 ওয়াট ঘন্টা। তাহলে আবার একটু সংখ্যাটা দেখি যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা কত থাকতে হবে? 1 ওয়াট ক্ষমতা থাকতে হবে কোনো যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে কি 1 ওয়াট ঘন্টা। এটা হচ্ছে আমাদের কি 1 ওয়াট ঘন্টার যে সংজ্ঞা সেইটা। আচ্ছা, এখন 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা, তাই না? 1 ঘন্টায় কয় সেকেন্ড? আমরা একটু ভেঙে ভেঙে শিখি, ঠিক আছে? 1 আওয়ার, ঠিক আছে, আমরা ইংরেজিতেই দেখো একটু পারবে, বুঝবে আশা করি। 1 আওয়ার ইজ ইকুয়াল টু কি? 1 আওয়ার হচ্ছে কি 60 মিনিট, তাই না? এখন প্রত্যেক মিনিটে কয় সেকেন্ড করে? 60 সেকেন্ড করে না? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 60 মিনিট। আচ্ছা, 60 ইন্টু 60 সেকেন্ড লিখতে পারি না? কেন? 1 মিনিটে যদি হচ্ছে 60 সেকেন্ড হয় তাহলে 60 মিনিটে কত হবে? 60 ইন্টু 60 সেকেন্ড, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে দেখো গুণ দাও, 3600 সেকেন্ড হয়। তাহলে আমরা বলতে পারি কি 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এখানে তো বললো আমাদের শুধু 1 ওয়াট আওয়ার। আমাদের যদি বলে 1 কিলো ওয়াট আওয়ার, জিনিসটা বুঝো, আমাদের এখানে বলে দিচ্ছি শুধু 1 ওয়াট আওয়ার, কিন্তু আমাদের যদি এখন বলে দেয় কিলো ওয়াট আওয়ার, এখানে 1 ওয়াট বলতে কি বুঝাইতেছি? ওই কোন একটা তড়িৎ যন্ত্রের ক্ষমতা হচ্ছে কি 1 ওয়াট, সে হচ্ছে কি 1 ঘন্টা ধরে যদি শক্তি রূপান্তরিত করে তাহলে তার সেই শক্তিটাকে আমরা বলতেছি কি 1 ওয়াট আওয়ার। তাহলে সেম ভাবে আমরা যদি ওয়াটের জায়গায় শক্তিটাকে কিলোওয়াটে নিয়ে যাই অলরেডি, তাহলে কি দেখো কিলোওয়াট মানে কি 1000 ওয়াট না? এবং 1 আওয়ার মানে কত? 3600 সেকেন্ড না? ওকে, তাহলে এখানে কি হয়? গুণ করে দাও, 3 6 1 2 3 4 5, এমনই তো হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিকই তো আছে, 3.6 ওয়াট আওয়ার। ছত্রিশ হচ্ছে 5টা শূন্য, ঠিকই তো আছে, হ্যাঁ।
ওয়াট সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওয়াট সেকেন্ডে নিলাম, কিন্তু আমাদের বলছে 1 কিলোওয়াট মানে হচ্ছে কত, এত ওয়াট সেকেন্ড। এখন আবার যদি আমাদের বলে দেয় মেগাওয়াট, 1 মেগাওয়াট, মেগাওয়াট আওয়ার। ওকে, 1 মেগাওয়াট আওয়ার যদি বলে তাহলে আমরা কি করব, 10⁶ ইন্টু 3600 সেকেন্ড। ওকে, এইটুকু বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা দেখো আমাদের হচ্ছে এই কনভার্সনগুলো বা রূপান্তরগুলো একটু শিখে ফেলাম, কেন এগুলো হচ্ছে আমাদের ম্যাথের কাজে লাগবে, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাথের কাজে খুব লাগবে। কিলোওয়াট আওয়ার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ম্যাথের কাজে অনেক লাগবে, সেটা আমরা একটু সামনে দেখব। আচ্ছা, তাই আমরা হচ্ছে এই পর্যন্ত পড়লাম যে কই যেন 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে কত, এই যে এটাই মাত্র দেখলাম যে 36-এর পরে 5টা শূন্য ওয়াট সেকেন্ড। তারপর আবার ওয়াট সেকেন্ড বলতে কি বুঝাইতেছি, ওয়াট সেকেন্ড দেখো আমরা প্রথমে ক্ষমতার একদম শুরুতে একটা জিনিস পড়ছি না, যে পাওয়ার বা ওয়াট, হ্যাঁ পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, মানে কি ক্ষমতা ইজ ইকুয়াল টু কি কাজ বাই সময়। ক্ষমতার একক কি ছিল, ওয়াট, তাই তো। আচ্ছা, কাজের একক কি ছিল, কাজের একক ছিল জুল, এবং সময়ের একক কি ছিল, সেকেন্ড। তাহলে আর গুণ করে দাও, জুল ইজ ইকুয়াল টু ওয়াট সেকেন্ড, তার মানে কি জুল মানে যা ওয়াট সেকেন্ড মানে তাই, জুল মানে যা ওয়াট সেকেন্ড মানে তাই। ওকে, তাহলে এই যে ওয়াট সেকেন্ড এটার জায়গায় আমরা কি লিখতে পারি, জুল লিখতে পারি। কেন লিখছি এবার বুঝতে পারছো, কেন লিখছি আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে আরেকবার একটু বুঝাই দিই, যে আমরা কি বলতাম পাওয়ার, বাংলায় লিখি, বারবার ইংলিশে লিখলে অনেক হয়তো বুঝবা না। আচ্ছা, ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। আচ্ছা, ক্ষমতার একক কি ছিল, ওয়াট, এবং কাজের একক কি ছিল, জুল। সময়ের একক কি ছিল, সময়ের একক ছিল সেকেন্ড। তুমি হচ্ছে কি এই দুইটা আর গুণ করে দিই আমরা, তাহলে কি হয়, ওয়াট ইন্টু সেকেন্ড ইকুয়াল টু জুল। তার মানে কি 1 জুল ইকুয়াল টু 1 ওয়াট সেকেন্ড। তার মানে 1 জুল ইজ ইকুয়াল টু 1 ওয়াট সেকেন্ড আমরা আগের থেকে লিখতে পারি, বুঝতে পারছো। তাহলে ওয়াট সেকেন্ডের জায়গায় আমরা জুল লিখতে পারি, অর্থাৎ শক্তির একক এটি 3.6 মেগাজুল। 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে কত, 3.6 মেগাজুল। আচ্ছা, কই যেন ছিলাম, তাহলে 1 কিলোওয়াট আওয়ার কত আসলো, 36-এর পরে 1 2 3 4 5টা শূন্য। আচ্ছা, এখন দেখো আমরা মেগাওয়াটকে কি বলছিলাম, 10⁶, মানে 10⁻⁶, তাই না। আচ্ছা, তাহলে এখানে দেখো এটাকে লেখা যায় না, আমরা হচ্ছে কয়টা শূন্য আছে এখানে, 5টা, এবং আমরা যে একটা দশমিক এখানে নিয়ে নিই, তাহলে এখানে আমরা লিখতে পারি না 3.6 ইন্টু 10⁶, অথবা 3.6 MW। বুঝতে পারছো কি করছি, MW মানে কি মেগাওয়াট, 3.6 বলতে আমাদের এই যে এখানে যে ক্ষমতাটা সেটা বোঝানো হয়েছে। বুঝতে পারছো আশা করি, ব্যয়িত শক্তি যেটা। এখন আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়, পরিমাপ করা হয়। এই একককে বোর্ড অফ ট্রেড, বিওটি বলতে বোঝাইতেছে কি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলা হয়। আচ্ছা, আমাদের হচ্ছে আগের, এখন তো সবার ডিজিটাল মিটার, তাই না, এখন সবার বাসায় ডিজিটাল মিটার। আগে যখন আরো ধরো 5 থেকে 10 বছর আগে, ঠিক আছে, আমাদের হচ্ছে কি একটা কারেন্টের মিটার ছিল, কি আমাদের ঘরের মধ্যেই ছিল। ওইটা থেকে হচ্ছে ওই বাড়িওয়ালার বা ওখানের কেউ কর্মচারী এসে কি বলতো যে আপনার এত ইউনিট হয়েছে, ওই অনুসারে টাকা বলতো। এই যে ইউনিট বলতো, এই ইউনিটটাই হচ্ছে বোর্ড অফ ট্রেড দ্বারা ইউনিটকে সংক্ষেপে বলতেছি। এখন এই ইউনিট হচ্ছে কোন এককে, সেটা হচ্ছে আমাদের কথা। যে যদি বলে আপনার হচ্ছে 520 ইউনিট আসলো, 520 ইউনিট, এখন প্রত্যেক ইউনিট ওয়াইজ হচ্ছে টাকা কাটে, ঠিক আছে। ধরো 1 ইউনিটের দাম ধরলো, 1 ইউনিটের দাম ধরলো হচ্ছে তোমার ধরো 60 টাকা, তাহলে তোমাকে যদি বলে 20 ইউনিট আপনার বিদ্যুৎ বিল হয়েছে, তাহলে 20 × 7 দিতে হবে। এখন এই যে ইউনিটের সাথে আমাদের কিলোওয়াটের একটা সম্পর্ক আছে। আমরা যখন একটু পরে দেখবো যে আমাদের একটা লাইট যদি আমি 2 ঘন্টা ধরে জ্বালাই, তাহলে সেটা কত শক্তি ব্যয় করবে, এবং ওই লাইট 2 ঘন্টা ধরে জ্বালানোর কারণে আমার বিদ্যুৎ বিল কত আসবে, সেটা যখন আমরা দেখবো তখন বোঝা যাবে। আচ্ছা, দেখো ব্যয়িত শক্তির খরচ হচ্ছে কি, ব্যয়িত শক্তির
ব্যয়িত তড়িৎ শক্তির একক ইন্টু প্রতি এককে খরচ। ব্যয়িত তড়িৎ শক্তির একক কোনটা? ব্যয়িত তড়িৎ শক্তির একক হচ্ছে, আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে ওয়াট আওয়ার এবং একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এবং একটু আগে দেখলাম কি ইউনিট, ইউনিট হচ্ছে আমাদের কি ব্যয়িত তড়িৎ শক্তির একক, ওইটাকে আমরা ইউনিট বলতেছি। তার মানে ইউনিট এবং আমাদের হচ্ছে কি কিলোওয়াট আওয়ার, এই দুটা হচ্ছে কি সমান। মানে কি 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে আমরা যখন বিদ্যুৎ বিল বের করতে চাবো তখন আমরা হচ্ছে এককটাকে, যদি আমাদের ক্ষমতা যদি ক্ষমতা ওয়াটে থাকে আমরা সেটাকে কিলোওয়াটে রূপান্তর করব, যদি কিলোওয়াটে থাকে সেটা শুধু কিলোওয়াটেই রাখবো। ঠিক আছে, আমরা কিলোওয়াট আওয়ারে প্রকাশ করব আমাদের যখন বিদ্যুৎ বিল বের করতে বলবে। তাহলে দেখো আমরা হচ্ছে ম্যাথ দেখবো, এখানে একটা ম্যাথ আছে। আমরা ব্যয়িত শক্তির ইউনিট কিলোওয়াটে বের করতে চাই। যদি একটি যন্ত্রের ক্ষমতা পি ওয়াট হয় এবং সেটি আমরা টি ঘন্টা ধরে ব্যবহার করি, তাহলে ই হচ্ছে কি ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু টি ওয়াট আওয়ার। ওয়াট ঘন্টা বলছে না, কিন্তু আমি মাত্র কি বললাম যে আমরা যখন বিদ্যুৎ বিল বের করব তখন আমরা কিভাবে বের করব, বা যখন আমরা ব্যয়িত শক্তি বের করব। দেখো সূত্রটা যায় আমরা একটু, তড়িৎ শক্তির খরচ। আচ্ছা দেখো বলছে খরচ ইকুয়াল টু ব্যয়িত তড়িৎ শক্তির একক ইন্টু প্রতি এককে খরচ। ব্যয়িত তড়িৎ শক্তি ইন্টু প্রতি এককে খরচ। আচ্ছা প্রতি এককে খরচ এটা হচ্ছে শুধু টাকার হিসাব, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। খরচ এটা হচ্ছে এই দুইটার সাথে গুণ করে যেটা আসবে আলটিমেটলি ওইটা। আচ্ছা এখন ব্যয়িত তড়িৎ শক্তি, এটা নিয়ে আমাদের হচ্ছে মেইন কাজ। ব্যয়িত তড়িৎ শক্তিকে একটু আগে মানে আগের স্লাইডে আমরা হচ্ছে ই দ্বারা প্রকাশ করছি, বইয়ে দেখবো তোমাদের ই দ্বারা প্রকাশ করছে। তড়িৎ শক্তি, শক্তি মানে হচ্ছে এনার্জি। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু বলছে কি পি পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার ইন্টু টাইম। এখন পাওয়ারের আমাদের একক কোনটা? ওয়াট। এবং টাইম একক কোনটা? সেকেন্ড। তাহলে নর্মালি হচ্ছে আমাদের কি, আচ্ছা এখানে টাইমের একক হচ্ছে আমরা সেকেন্ড না ধরে, হ্যাঁ টাইমের একক হচ্ছে আমরা সেকেন্ড না ধরে আমরা হচ্ছে ঘন্টা ধরে হিসাব করবো। মানে নর্মালি টাইমের একক হচ্ছে সেকেন্ড, কিন্তু যখন আমরা বিদ্যুৎ বিল হিসাব করব তখন আমরা হচ্ছে কি ঘন্টা ধরে হিসাব করব। তাইলে দেখো ওয়াট, তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু কি ওয়াট আওয়ারে আসতেছে। কিন্তু আমরা কি এটা চাই? আমরা কি বললাম একটু আগে যে যখন আমরা ইউনিট দ্বারা হিসাব করব বিদ্যুৎ বিল তখন অবশ্যই আমাকে এককটা কিলোওয়াট আওয়ারে নিতে হবে। এটা আছে ওয়াট আওয়ারে, এটাকে কিলোওয়াট আওয়ারে কিভাবে কনভার্ট করব? এটা আছে ওয়াট আওয়ারে। আমরা হচ্ছে যখন কি করি 5 গ্রাম দেওয়া থাকে অথবা 1000 গ্রাম দেওয়া থাকে, 100 গ্রাম, ধরো 100 গ্রাম দেওয়া আছে, সেটাকে আমরা কি কেজিতে নিব। 100 গ্রাম মানে কত কেজি? 100 বাই 1000 দিব না আমরা কেজি। 100 গ্রামকে যদি আমরা কেজিতে নেই এভাবে নিব না, 100 বাই 1000, তার মানে কত 0.1 কেজি। তাহলে সেম ভাবে যখন আমাকে বলে দিছে এখানে ওয়াট আওয়ার আছে, তার মানে আমরা ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ দিব। যদি আমরা ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ দিই আমরা হচ্ছে কিলোওয়াট আওয়ার পাবো। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এখানে এটা বুঝাইতেছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা, এবং এটা বুঝাইতেছে কি ওয়াট ঘন্টা। এবং এই কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে আমাদের কি ইউনিট। বিদ্যুৎ বিল প্রকাশের যে মাধ্যম সেটা হচ্ছে ইউনিট, বা হচ্ছে কি বোর্ড অফ ট্রেড আমাদের যে আন্তর্জাতিক হিসাব একক বলে দিছে সেইটা। ওকে, তাহলে ইউনিট আর কিলোওয়াট ঘন্টা একই জিনিস। এবং আমরা যখন বিদ্যুৎ বিল বের করবো আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের যাতে এই যে খরচটা ব্যয়িত, যে আমরা যে শক্তিটা ব্যয় করছি, শক্তিটা মানে খরচ করছি, সেই খরচের এককটা যেন কিলোওয়াট ঘন্টাতে থাকে, নাহলে হচ্ছে ম্যাথ কিন্তু ভুল হবে। ওকে আচ্ছা, এখন দেখো এখানে একটা ম্যাথ আছে, যে এই যে এটা হচ্ছে ম্যাথটা। ওকে, বলছে কি কোন যন্ত্রের ক্ষমতা জানলে সহজেই তড়িৎ শক্তি ব্যয়ের খরচ হিসাব করতে পারি। যেমন 60 ওয়াটের, আমরা হচ্ছে একটু আইডেন্টিফাই করি কি কি বলছে। সবসময় দেখবা যখনই আমরা হচ্ছে ম্যাথ, তোমরা হচ্ছে জেনারেল, তোমাদের তো জেনারেল ম্যাথ আছে, হায়ার ম্যাথ নেই যেহেতু তোমরা আর্টস কমার্সের স্টুডেন্ট। তো ম্যাথ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা যে তোমাকে কোন কোন তথ্যগুলো দিয়ে দিছে এবং তোমার কাছে কি চাইছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তুমি যদি প্রশ্ন দেখে বুঝতে পারো যে তোমার কাছে এই ধরো একটা কি জানে বলে এটাকে সম্পাদ্য উপপাদ্য, একটা উপপাদ্য বলছে প্রমাণ করতে, তাই না? তোমাকে বললে একটা উপপাদ্য প্রমাণ করতে। এখন উপপাদ্য প্রমাণের আগে তোমাকে দেখতে হবে যে তোমার কোশ্চেনে কি কি বলে দেওয়া আছে, এবং তোমাকে বলে একটা সম্পাদ্য লিখতে। আমরা নর্মালি সম্পাদ্য লিখি, তাই না? সম্পাদ্য আঁকি।
তো ওই আঁকার আগে আমরা দেখি না অবশ্যই কি কি দেওয়া আছে। যদি আমাদের একদম এক্স্যাক্টলি যেইগুলো আঁকার সম্পাদ্যটা আঁকার জন্য আমাদের যে এক্স্যাক্টলি ইকুইপমেন্ট বা উপকরণগুলো লাগবে সেগুলো যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে, আমরা কি ওই সম্পাদ্যটা আঁকতে পারবো? যেই ডিজায়ার্ড সম্পাদ্যটা আমাদের কাছে চাইছে সেটা তো আঁকতে পারবো না। সেই জন্যই আমরা হচ্ছে সবসময় খেয়াল রাখবো যে কোয়েশ্চেনে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেনে আমার কাছে কি চাইছে, কোয়েশ্চেনটা ভালো করে ধরতে হবে। যখনই তুমি কোয়েশ্চেনটা একদম ভালো করে আয়ত্ত করতে পারবা, মানে কোয়েশ্চেনে বুঝবা যে তোমার কাছে কি চাইছে এবং কোয়েশ্চেনে কি দেওয়া আছে, ওকে, এটাই যতক্ষণ বুঝতে পারবা তখনই দেখবা তুমি একদম ভালো করে অ্যান্সার করতে পারতেছো। তো এখানে দেখি আমরা কি কি দেওয়া আছে আগে। দেখো 60 ওয়াটের একটি বাল্ব, আমরা হচ্ছে পরের একটা করে পেজ চাই। আচ্ছা, বাল্ব ক্ষমতা কত দেওয়া আছে? বাল্বের ক্ষমতা কত দেওয়া আছে? 60 ওয়াটের বলছে না, 60 ওয়াট। আচ্ছা, তারপর এই যে P = 60 ওয়াট, মানে কি বাল্বের ক্ষমতা 60 ওয়াট দেওয়া আছে। প্রতিদিন 5 ঘন্টা করে, প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে। সময় 5 ঘন্টা। এখন কোয়েশ্চেন হচ্ছে আমার এখানে তোমার কাছে যে আমরা এইটাকে যে 5 ঘন্টা আছে সেটাকে কি আমরা সেকেন্ডে রূপান্তর করব নাকি মিনিটে রূপান্তর করব নাকি ঘন্টায় রেখে দিব, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো একদম ইজি জিনিস, যে একটু আগে আমরা পড়ে আসছি যে যখনই আমরা খরচ বের করব যে আমাদের বিদ্যুৎ বিল কত আসছে একটা মাসে, তখন আমরা কিলোওয়াট আওয়ারে প্রকাশ করব খরচটা বা বিদ্যুৎ যে ব্যয় হয়েছে সেটাকে আমরা কিলোওয়াট আওয়ার এককে প্রকাশ করব। তাহলে অবশ্যই এখানে ঘন্টা দেওয়া আছে, মানে আওয়ার এককে দেওয়া আছে, আমরা এটাকে কোনো কিছু চেঞ্জ করব না, 5 ঘন্টা 5 ঘন্টায় রাখবো। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো 30 দিন। আমাদের তো বাসা বাড়িতে লাইট শুধু একদিনই জ্বলে না, তাই না? একদম মাসের পর মাস, বছরের পর বছরের পর বছর জ্বলতেই থাকে। তো আমাদের যখন এই যে একটা মাসের বিদ্যুৎ বিল আমরা হিসাব করি, তাই না? আমরা তো ডেইলি বিদ্যুৎ বিল বলে না যে আপনার ডেইলি এত টাকা আসছে, একটা মাসের পর হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল হিসাব করে। তো যখন বলে দিছে 30 দিন, তার মানে আমাদের সময়টা হচ্ছে কি গুণ হবে, প্রত্যেকদিন 5 ঘন্টা, একদিনে 5 ঘন্টা, 2 দিনে 10 ঘন্টা, 3 দিনে 15 ঘন্টা, 4 দিনে 20 ঘন্টা, তাহলে 30 দিনে কত হবে? 5 ঘন্টা ইন্টু 30 দিন, হ্যাঁ 1500 হওয়ার কথা, 1500 ঘন্টা, ওকে। আচ্ছা, তারপর দেখো বলছে কত তড়িৎ শক্তি ব্যয় হবে। এখানে শুধু এই যে কত তড়িৎ শক্তি, এনার্জি কত ব্যয় হয়েছে, শুধু এটা চাইছি, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই কি, ধরো বিদ্যুৎ বিল প্রতি ইউনিটের খরচ, আমি একটু অ্যাড করি যে প্রতি ইউনিটের খরচ, প্রতি ইউনিটের খরচ যদি কত বলে, ধরো প্রতি ইউনিটের খরচ বলছে, প্রতি ইউনিটের খরচ দিলাম হচ্ছে 9 টাকা। তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কত হবে? ওকে, প্রতি ইউনিটের খরচ দিলাম 50 টাকা, তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কত হবে এটা দেখবো আমরা। এটাকে একটু ছোট্ট করে আমরা একটু অন্য পাশে নেই। আচ্ছা, দেখা যায় আশা করি। দেখো আমরা হচ্ছে সূত্র দিয়ে একদম করব, একদম হচ্ছে লিখে লিখেও করব, যেটা তোমার বুঝতে ইজি হয়, ঠিক আছে? কোনো সমস্যা নেই, দুইভাবেই করি আমরা, একদম ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারি, তারপর ভেঙে ভেঙে করতে পারি, কোনো সমস্যা নেই। দাগ দিয়ে দিই। আচ্ছা, তারপর আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা লিখি যে মাসিক বিল 1 ইউনিটের খরচ, 1 ইউনিটের খরচ কত দেওয়া আছে তোমার? ধর 9 টাকা দেওয়া ছিল, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে সলভ করি, খরচ বের করতে হবে, ঠিক আছে? কতটুকু, তাহলে খরচ ইজ ইকুয়াল টু কি? খরচ ইজ ইকুয়াল টু কতটুকু শক্তি ব্যয় হয়েছে ইনটু সময়, কতটুকু সময়ে সেই শক্তিটা ব্যয় হয়েছে। আচ্ছা আচ্ছা, না সরি, খরচ বের করতে হলে আমাদের হচ্ছে কতটুকু শক্তি ব্যয় হয়েছে ইনটু
প্রত্যেক সময়ে সে কতটুকু খরচ, মানে ইউনিটের দামটা। তাহলে আমরা আগে দেখি, আমরা হচ্ছে ই বের করব। ই মানে কি, কতটুকু শক্তি ব্যয় হয়েছে। ই ইজ ইকুয়াল টু, আমরা কি শিখছি একটু আগে, পি ইন্টু টি। পি কি ছিল, পাওয়ার বা ক্ষমতা। ক্ষমতাটা দেখো এখানে ওয়াট এককে দেওয়া আছে না, আমরা কি ওয়াট রাখবো নাকি কিলোওয়াট বানাবো? অবশ্যই কিলোওয়াট বানাবো। তাহলে পি ইন্টু টি বাই 1000। আচ্ছা তাহলে লেখো, পি কত দেওয়া আছে তোমার, 60 ওয়াট। আচ্ছা আমরা একটু বাংলায় লিখি, সব যেহেতু বাংলায় লিখতেছি, 1000। আচ্ছা 60 ইন্টু সময় কত দেওয়া আছে, 1500। সেটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করব। আচ্ছা তাহলে দেখো এখানে থাকতেছে শুধু 6 15 90 ওয়াট, সরি 90 ওয়াট হবে নাকি কিলোওয়াট হবে? অবশ্যই 90 কিলোওয়াট হবে, কেন? কারণ আমরা অলরেডি 1000 দিয়ে ভাগ করছি। 90 কিলোওয়াট ঘন্টা। ওকে, 90 কিলোওয়াট ঘন্টা। তাহলে ওই মাসে মানে 30 দিনে টোটাল খরচ আমার কত হবে? 90 কিলোওয়াট ঘন্টা ইন্টু 9 টাকা। তাহলে এখানে কত হবে তোমার, 800 10 টাকা হচ্ছে কি তোমার খরচ হবে। তাহলে বিদ্যুৎ বিল কত? সুতরাং বিদ্যুৎ বিল কত, 810 টাকা। তাহলে দেখো সবাই বুঝতে পারছো আশা করি। আরেকবার একটু দেখো, যে আমার একটা বাল্ব দেওয়া আছে যার ক্ষমতা দেওয়া আছে হচ্ছে কি 60 ওয়াট, এবং ওই বাল্বটা কত সময় ধরে জ্বলে, 5 ঘন্টা করে 30 দিন জ্বলে। তাহলে সেটাকে আমরা গুণ দিব কত, 1500। 1500 হয়েছে না, 1500 তো হওয়ার কথা, এখানে ভুল করছি, 100 150। হ্যাঁ এই যে এখানে একটু ভুল করছিলাম, 1500 হয়, এটা তো 150 হয় শুধু। আচ্ছা এই জিনিসটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে। 150 ঘন্টা, আমরা হচ্ছে একটা জিরো এখানে কমিয়ে দিই। আহ 30 দিন, আচ্ছা হয় সমস্যা নেই। 50, আচ্ছা আমরা ধরো 50 ঘন্টায় চলে, তাহলে আমাদেরকে এমন কিছু ঠিক করতে দিতেছে না। 1500 আর এখানে হচ্ছে কত, 1500, ঠিক আছে। 50 × 30, এবার ঠিক আছে। ওকে তাহলে আমরা ধরলাম 50 ঘন্টা চলে, 30 দিন করে, ওই হিসাবেও তো হয় না। হ্যাঁ এই যে এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এটা আমরা একটু কারেক্ট করি। 5 ঘন্টা 30 দিন, তাহলে এখানে হচ্ছে 150 হবে শুধু। ওকে, এবং এখানেও 150 রাখি, তাহলে এটা কত হইতেছে, এটা শুধু থাকতেছে 9 কিলোওয়াট। আচ্ছা শুধু 9 থাকতেছে, এবং এখানে 90 না হবে, কি হবে, 9 হবে। ওকে 90 হবে না, তাহলে 9 হবে, এবং শুধু 81 টাকা হবে। ওকে আচ্ছা তাহলে এইটুকু বুঝতে পারছি আশা করি। তাহলে দেখো প্রসেসটা কি, প্রথমে হচ্ছে ওই বাল্বটা কতটুকু শক্তি ব্যয় করে সেটা আমাদের বের করতে হবে। তারপর কি বের করব, যে কতটুকু সময় ধরে সেটা বাল্বটা কাজ করবে, কতটুকু সময় সেই শক্তিটা ব্যয় হয়েছে। ওকে, একটা মাসের মধ্যে, একটা মাসের মধ্যে আমরা বিদ্যুৎ বিল হিসাব করব। তারপর এটা হচ্ছে আমাদের কি, ই মানে হচ্ছে কি, ওই তড়িৎ ব্যয়িত শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, এবং এটার সাথে আমরা কি করব, যে আমাদের ইউনিট প্রতি কত খরচ সেটা গুণ দিব। তাহলে আমরা কি পাবো, একটা মাসের খরচটা, বিদ্যুৎ বিলটা পেয়ে যাবো। এবং ব্যয়িত শক্তিটা কিভাবে আসছে, ক্ষমতা ইন্টু সময় গুণ করব। ওকে, তাহলে ক্ষমতা যখনই ওয়াট এককে দেওয়া থাকবে, দেখো ওয়াট এককে দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব, সেটাকে আমরা অবশ্যই কিলোওয়াটে কনভার্ট করব। আচ্ছা তাই এখন তোমাদের আমি একটা যদি এইচডব্লিউ দেই, এইচডব্লিউ একটা দেওয়া যায় দেখি, ধরো হচ্ছে 60 ওয়াট এর 4টি বাল্ব
মাসে 31 দিন 6 ঘন্টা জ্বলে এবং ধরো 45 ওয়াট এর 2টি ফ্যান মাসে 31 দিন 7 আওয়ার করে ঘুরে ওই মাসে ইউনিট প্রতি 1 ইউনিটের মূল্য ধরো আমরা হচ্ছে 14 টাকা। সব ইংলিশ থেকে এটা বাংলায় লিখতেছি। 1 ইউনিটের মূল্য ধরো আমরা হচ্ছে কত 14 টাকা। ওকে, আচ্ছা তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কত হবে? ওকে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে HW, এটা হচ্ছে যখন ক্লাস নোট পোস্ট করবা এটা হচ্ছে সাথে করে পোস্ট করবা। ওকে, পারবা আশা করি। শুধু একটা জিনিস বলে দেই, আমরা শুধু একটা বাল্বের ক্ষেত্রে বের করছিলাম, মানে আমরা যেটা একটু আগে করছি এটা হচ্ছে দুইটা, একটা বাল্ব আছে এবং একটা ফ্যানও দেওয়া আছে। কি করবা, এটাকে এটার সাথে এটা পরে যোগ করবা। সিম্পল, যে আমরা হচ্ছে এইটা একটা শুধু একটা বাল্বের ক্ষেত্রে একটার জন্য হিসাব করছি, এখানে যেহেতু দুইটা জিনিস আছে আমরা হচ্ছে একটার সাথে একটা যোগ করব, এরপর ইউনিট প্রতি কত সেটা গুণ দিব, গুণ দিলে আমরা হচ্ছে খরচ পেয়ে যাব। ওকে, আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পারছো সবাই। তাহলে আমাদের হচ্ছে এই তড়িৎ ক্ষমতা রিলেটেড টপিকটা শেষ। ওকে, তড়িৎ ক্ষমতা রিলেটেড টপিকটা আশা করি সকলে বুঝতে পারছো। ক্লাসটা বারবার করে দেখবা, প্রথম লেকচারটা দেখে আসো অবশ্যই, তারপরে এটা দেখবা। ওকে, এখন এনার্জি সেভিং বাল্বের সুবিধা। আগের ধরো আরো কয়েক বছর আগে আমরা হচ্ছে ওই যে হলুদ কালারের যে বাল্বগুলো সেগুলো আমরা ব্যবহার করতাম, ওগুলোর মধ্যে মানে হলুদ রকমের একটা আলো বের হতো, কিন্তু এখন হচ্ছে বেশিরভাগই সবার বাসাতেই প্রায় সাদা আলো, তাই না? ওই যে এনার্জি সেভিং বাল্ব বলি সেগুলোকে আমরা। এখন এনার্জি সেভিং বাল্ব কি রকম সেটা আমরা একটু দেখি। দুই ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে, সিএফএল, এই ইয়েগুলো শিখবা, ঠিক আছে? ফুল ফর্মগুলো, সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে কি কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এবং এলইডি লাইট এমিটিং ডায়োড। এলইডি মানে হচ্ছে কি লাইট এমিটিং ডায়োড বাল্ব। তাহলে দুই ধরনের এনার্জি সেভিং বাল্ব আছে। এনার্জি সেভিং বলতে কি বোঝাইতেছে? এনার্জি সেভ করা, বা তড়িৎ যে শক্তিটা আমাদের ব্যয় হইতেছে এক্সট্রা যেন কিছু ব্যয় না হয়, বেশি যেন ব্যয় না হয়, আমাদের যতটুকু দরকার শুধুমাত্র ততটুকুই যেন ব্যয় হয়, বা একদম ইজিয়েস্ট ওয়েতে কত কম শক্তি ব্যয় করা যায়, এটা হচ্ছে আমাদের এনার্জি সেভিং জিনিসটা। আচ্ছা, এই এনার্জি সেভিং বাল্বে বিদ্যুৎ 20 থেকে 80% সাশ্রয় হতে পারে। এই যে এমসিকিউ এর জন্য জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 20 থেকে 80% সাশ্রয় হতে পারে, এবং সাধারণ বাল্বের তুলনায় এটি 3 থেকে 25 গুণ বেশি সময় ধরে টিকে থাকে। সাধারণ বাল্বের তুলনায় এটি 3 থেকে 25 গুণ বেশি সময় ধরে টিকে থাকে আমাদের এনার্জি সেভিং বাল্বগুলো যেগুলো আছে। একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে যে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছরে 30 লক্ষ পরিবারে তড়িৎ সংযোজন দেওয়া সম্ভব। তার মানে আমাদের যদি প্রত্যেক পরিবারে একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে একটি করে এনার্জি সেভিং বাল্ব আমরা ইউজ করি, তাহলে প্রতি বছরে আমরা 30 লক্ষ আরো নতুন পরিবারকে আমরা বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো। আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারি তবে জ্বালানির উপরও আমাদের নির্ভরতা কমে যায়। এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে আমাদের হচ্ছে কি জ্বালানির উপর নির্ভরতা কমে যায়, কারণ আমাদের হচ্ছে কি এই যে তড়িৎ উৎপন্ন করতে যে জ্বালানি লাগে, তার মানে যত কম তড়িৎ আমরা ব্যবহার করতেছি তত কম জ্বালানি লাগতেছে সেই তড়িৎ উৎপন্ন করতে। ওই জিনিসটাই যে যত কম তড়িৎ আমরা ইউজ করব বা যত এফিশিয়েন্ট ওয়েতে যত সেভ করে আমরা তড়িৎ ইউজ করতে পারবো আমাদের জ্বালানি তত কম লাগবে, তার মানে গাছপালার উপর চাপ পড়বে না, কারণ জীবাশ্ম জ্বালানিতে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি দিন টিকে, ফলে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয়। এখন বাল্ব নষ্ট হলে আমরা কি করি? ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিসগুলোতে আমাদের কি পরিবেশের ক্ষতি করে। তো এনার্জি সেভিং বাল্ব কি বেশি টেকসই, এই জন্য সেগুলো হচ্ছে কম পরিত্যক্ত হয়, সেগুলো আমরা হচ্ছে কম ফেলে দিই, মানে অনেক দিন টিকে। প্রায় একটা বাল্ব যদি একটা ভালো এনার্জি সেভিং বাল্ব কিনো তোমার ধরো 2 থেকে 3 বছর একদম টিকে গেছে। ওকে, কিন্তু নর্মাল বাল্বগুলো 5 থেকে 6 মাসের মধ্যে শেষ, ঠিক আছে, ওগুলো ফিলামেন্ট ছিঁড়ে যায়। তারপর তাহলে এনার্জি সেভিং বাল্বের জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি। এখন হচ্ছে আমাদের আইপিএস এবং ইউপিএস যে টপিকটা আছে সেইটা।
আচ্ছা, আইপিএস এর ফুল ফর্ম দেখি আমরা। আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর ইউপিএস মানে হচ্ছে কি আনইন্টারাপ্টেড uninterrupted power supply। আচ্ছা, তাহলে দুইটা দেখো, ইনস্ট্যান্স মানে কি তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আর আনইন্টারাপ্টেড মানে কি কোনো ব্যাঘাত না ঘটে বিদ্যুৎ সরবরাহ। তাহলে দুইটা জিনিসের মধ্যে অবশ্যই একটু না একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আগে হচ্ছে ইউপিএস দিতে, আমরা ইউপিএসটাকে দেখি। দেখো ডেস্কটপ কম্পিউটার, সবাই হচ্ছে আমরা ডেস্কটপ কম্পিউটার দেখছি, মানে নর্মালি তো এখন সবার হাতে ল্যাপটপ দেখা যায়, কিন্তু আগে সময় হচ্ছে ডেস্কটপ ছিল, যে একটা ডেস্কের মধ্যে আমাদের একটা ছিল মনিটর, একটা ছিল সিপিইউ ছিল, ওকে, তারপর আরো সাউন্ড বক্স অনেক কিছু ছিল। তো এই ডেস্কটপ কম্পিউটার কিংবা এরকম সূক্ষ্ম যন্ত্রপাতির বেলায় ইউপিএস ব্যবহার করা হয়, কারণ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হবার 10 মিলি সেকেন্ডের ভেতর ইউপিএস, এই যে কত মিলি সেকেন্ডের উপর, এই জিনিসটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। 10 মিলি সেকেন্ডের ভিতরে ইউপিএস বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পারে, কাজেই কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় না। ইউপিএস এর বিদ্যুৎ প্রবাহ করার ক্ষমতা কম, সাধারণত প্রতি ইউনিটের মূল্য হচ্ছে কত, 8 টাকা। ইউপিএস এর প্রতি ইউনিটের মূল্য হচ্ছে কত, 8 টাকা। ওকে, আচ্ছা, এখন দেখো ইউপিএস জিনিসটাকে কি বুঝাইতেছে। অনেকে হয়তো মানে যাদের কম্পিউটার আছে তারা হয়তো জানে অলরেডি, কিন্তু যাদের নাই তাদের জন্য একটু বলি। ধরো আমরা যখন কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ হচ্ছে তো চার্জে চলে, তাই না, কিন্তু কম্পিউটার ডিরেক্টলি আমরা কানেকশন দেই আমাদের বিদ্যুতের সাথে। তো যখন বিদ্যুৎ চলে যায় হুট করে কি হয়, কম্পিউটার বন্ধ হয়ে যায়। এখন আমরা যখন ধরো অনেক কাজ করতেছি, আমাদের গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়ার্ক করতেছি কম্পিউটার ডেস্কটপের মধ্যে, তো যখন বিদ্যুৎটা হুট করে চলে যাইতেছে তখন কি হইতেছে, সব কিছু বন্ধ হয়ে যেতে, তার মানে কি আমার ওই কাজটা আমি সেভ করতে পারতেছি না, যার কারণে কাজটা আবার নতুন করে করা লাগতেছে। তো ওইটা না করার জন্য বা ওইটার থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে কি ইউপিএস ব্যবহার করি, যেটা হচ্ছে কি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এবং যখনই বিদ্যুৎ চলে যায় 10 মিলি সেকেন্ডের মধ্যেই সেটা আবার কি বিদ্যুৎ সরবরাহ করে। এখন ডেস্কটপ কিন্তু মানে অনেকক্ষণ কিন্তু এই ইউপিএস দিয়ে ডেস্কটপ চালানো যায় না, এটা হচ্ছে আরেকটা কথা। ইউপিএস হচ্ছে খুব অল্প সময়ের জন্য ডেস্কটপের যে কাজগুলো আমরা করতাম সেগুলোকে একটু সেভ করে রাখার জন্য, যাতে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ লোডশেডিং হওয়ার সাথে সাথে যে সব কিছু যাতে মুছে না যায়, এই জন্য আমরা ইউপিএসটা ডেস্কটপের সাথে ইউজ করি। তাহলে আইপিএস জিনিসটা কি একটু দেখি একটু। আচ্ছা, আইপিএস এখানে, আচ্ছা আইপিএস জিনিসটা বলি। দেখো আইপিএস লেখা নাই যেহেতু, আইপিএস জিনিসটা কি, আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। অনেকের বাসায় অলরেডি আইপিএস আছে, তারা জানে কিভাবে সেটা কাজ করে। সেটা হচ্ছে দেখো একটা ব্যাটারি থাকে আইপিএস এর এবং একটা মেশিন থাকে, ওই ব্যাটারি এবং মেশিনের মধ্যে হচ্ছে কানেকশন দেওয়া থাকে। যখনই আমাদের বিদ্যুৎ থাকে বাসায়, মানে বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি থাকে, তখন কি হয়, ওই ব্যাটারিটা চার্জ হয়। যখনই বিদ্যুৎ থাকে ব্যাটারিটা চার্জ হয় এবং ওই চার্জটা সে কি করে, ওই যে আইপিএস এর যে একটা মেশিন আছে সেই মেশিনের মধ্যে ট্রান্সফার করে। যখন বিদ্যুৎ চলে যায় তখন কি হয়, এই যে মেশিনের মধ্যে যে ব্যাটারি যে এনার্জিটা ট্রান্সফার করলো, এই মেশিনটা যেই লাইনের সাথে কানেক্টেড, আমাদের ওই একটা বাসার মধ্যে যেই লাইনের সাথে কানেক্টেড, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে খুব অল্প সময়, মানে একটা এটা 10 মিলি সেকেন্ড, তো মানে ইউপিএস হচ্ছে 10 মিলি সেকেন্ড, ওইটা হচ্ছে একটু পরে, ঠিক আছে, হালকা মানে হালকা খুব একটা সময়, 10 মিলি সেকেন্ড হলে ধরো 20 থেকে 25 মিলি সেকেন্ড এইরকম। তো এত তাড়াতাড়ি হচ্ছে কি সে আবার বিদ্যুৎ সরবরাহ, এখন সে তো আর বিদ্যুৎ সরবরাহ দেয় না, তার মধ্যে যে এনার্জিটা জমা ছিল, যে তার ব্যাটারির মধ্যে যে এনার্জিটা জমা ছিল সেটা দিয়ে সে কি বিদ্যুৎ উৎপন্ন করে, যার কারণে তখন আমাদের বাসায় মনে হয় যে কারেন্ট চলে গেল, মনে হয় কারেন্ট চলে গেল হচ্ছে কারেন্ট থেকে যায়। ওই কারণ কি হয়, যখন কারেন্ট থাকে ব্যাটারি চার্জ করে, ব্যাটারি হচ্ছে ইলেকট্রিসিটি নিজের মধ্যে নেয়, নিয়ে হচ্ছে সে কি করে, যখন কারেন্ট চলে যায় ওই ইলেকট্রিসিটিটা ওই আইপিএস এর যে মেশিন আছে তার মধ্যে ট্রান্সফার করে দেয়। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো আশা করি। এখন দেখো 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ, তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি, আমরা হচ্ছে নর্মালি বাল্ব কিনলে গায়ে গায়ে লেখা থাকে, বা আমরা যে বলি না 60 ওয়াটের বাল্ব, ঠিক আছে, এরটাকে আমরা দেখে আসছি কি, ওয়াটকে আমরা কি বলতে পারি, 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেখবা শুরুর দিকে একদম লেকচারের শুরুর দিকে পড়াইছি যে ওয়াটকে আমরা বলতে পারি হচ্ছে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার।
তো এই যে ভোল্ট মানে কি বুঝাইতেছিলাম, বিভব পার্থক্য, এবং অ্যাম্পিয়ার মানে হচ্ছে তড়িৎ পরিমাপ, যেটা আমরা করতে যে এটার মধ্যে দিয়ে কত তড়িৎ চলাচল করতেছে। আচ্ছা, তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি তার গায়ে দুটি সংখ্যার পাশে ভি এবং ডাব্লিউ লেখা থাকে। বাল্বের গায়ে 220 ভোল্ট এবং ডাব্লিউ লেখা থাকলে বোঝা যায় যে 220 বিভব পার্থক্যে বাল্বটি সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে। বুঝতে পারছো? আচ্ছা, আবার দেখো ইজি ভাবে বলি। আমরা হচ্ছে একদম শুরুর দিকে একটু যাই, কোনটার মধ্যে লেখাইছি, আচ্ছা দেখো, 1 ওয়াট ইজ ইকুয়াল টু কি 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এবার লেকচার 1 এর জিনিস আমরা একটু আসি। লেকচার 1 এ আমরা কি দেখাইছিলাম যে আমরা যখন সিরিজে বাল্বগুলো সংযুক্ত করতেছি সেটার মধ্যে কি হইতেছে যে প্রথমে একটা বাল্ব যুক্ত করলে বাল্বটা অনেক উজ্জ্বলভাবে জ্বলতেছে, তার সাথে আরেকটা বাল্ব যুক্ত করলে আমাদের উজ্জ্বলতা একটু কমে যাইতেছে এবং তার সাথে আরেকটা বাল্ব যুক্ত করলে উজ্জ্বলতা আরো কমতেছে। তো এখানে কি হইতেছে যে যতটুকু বিভব পার্থক্য পাওয়ার কথা ছিল বা যতটুকু বিভব পার্থক্যে আমাদের লাইটগুলো কানেক্ট করার কথা ছিল তার থেকে কম বিভব পার্থক্য সেখানে আসছে। এখন কেন আসছে? কারণ বিভব হচ্ছে ভাগ হয়ে গেছে, বিভব ভাগ হয়ে গেছে। প্রথমে একটা বাল্বের ক্ষেত্রে যতটুকু বিভব দরকার ছিল ততটুকুই ছিল, কিন্তু যখন আমরা দুইটা বাল্ব করছি আমাদের বিভবটা 2 ভাগে ভাগ হয়েছে, 3টা যখন অ্যাড করছি 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে 220 ভোল্ট 60 ওয়াট মানে কি 220 ভোল্ট বিভব পার্থক্যে 220 ভোল্ট বিভব পার্থক্যে আমরা যদি একটা বাল্বকে কানেক্ট করি, অ্যাম্পিয়ার মানে কি যে তড়িৎ ক্ষমতা, তার মানে কি তার মধ্যে যতটুকু কারেন্ট যাবে সবচেয়ে বেশি উজ্জ্বল হবে 60 ওয়াট এবং সেই 60 ওয়াট ক্ষমতা উৎপন্ন করবে, 60 ওয়াট ক্ষমতায় জ্বলবে। ওকে, তাহলে কই যেন ছিলাম, আচ্ছা তাহলে 220 ভোল্ট 60 ওয়াটের জিনিসটা ওই রকমই যে যখন একটা বাল্বকে 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হবে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। বৈদ্যুতিক শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো তাহলে আইপিএস ইউপিএস কি বোঝা গেল। এখন আমরা হচ্ছে তড়িতের সিস্টেম লস, যেটা এটা আমরা দেখব। তড়িতের সিস্টেম লস জিনিসটা কি? দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। ওকে, বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে বিভিন্ন এলাকার সাব স্টেশনে পাঠানো হয়। এখন ওই যে ওইরকম ধর একটা বড় পাতিলে তরকারি রান্না করো, এখন এই বড় পাতিলটা কি মেহমানের সামনে নিয়ে যাবে নাকি ছোট ছোট বাটিতে বেড়ে বেড়ে তারপরে নিয়ে যাবে? অবশ্যই ছোট ছোট বাটিতে করে নিয়ে যাবে। তো ওই রকমই যে একটা বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের কি বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই বিদ্যুৎটাকে আমরা কি করি আমাদের যেই এলাকার বা কোন একটা এরিয়ার সাব স্টেশন থাকে ওই বিদ্যুতে, ওইখানে আমরা হচ্ছে ট্রান্সফার করি, ওখানে হচ্ছে দিয়ে দিই, পাঠাই। বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, কম হলেও তাদের কিছু পরিমাণ রোধ থাকে। এই যে রোধ জিনিসটাকে আমরা হচ্ছে একদম লেকচার 1 এ পড়ছিলাম, দেখবা লেকচার 1 আমরা দেখাইছি ওই যে প্রথমে কিছু ইকুইপমেন্ট ছিল ওগুলোর মধ্যে দেখাইছি। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় তড়িৎ তার দিয়ে এবং এই প্রত্যেকটা তারের মধ্যে কিছু পরিমাণ রোধ থাকে। একটি রোধের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে সবসময় তাপ উৎপন্ন হয়, একটি রোধের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সবসময় তাপ উৎপন্ন হয় এবং এর মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয় হয়। আচ্ছা, ইজি করে বুঝি। আমরা হচ্ছে দূরের থেকে ধর একটা বড় পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করলাম, সেই বিদ্যুৎটাকে আমরা ডিরেক্টলি বাসায় কানেক্টেড করতে পারবো, মানে বাসায় দিতে পারবো না, সেটাকে আমরা হচ্ছে কিছু কিছু সাব স্টেশনে পাঠাবো। ওকে, ওই সাব স্টেশনে যখন আমরা পাঠাই বা এই যে বিদ্যুতের যে ট্রান্সফার করতেছি এক জায়গা থেকে অন্য জায়গায় যে নিতেছি, এখানে কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কারণে আমরা হচ্ছে তার দিয়ে নিই, তাই না? এই প্রত্যেকটা তারের মধ্যে কিছুটা রোধ থাকে। এই রোধ কি করে, যেই বিদ্যুৎটা আমরা সাপ্লাই করতেছি তার সাথে হচ্ছে কি গুণ করে হচ্ছে কি করে তাপ উৎপন্ন করে। এই রোধটা হচ্ছে কি ওই বিদ্যুতের সাথে তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন করার কারণে কি হয় কিছুটা বিদ্যুৎ শক্তির লস হয়, তাপ উৎপন্ন করার কারণে কিছুটা বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয় হয়। একটি নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে রোধজনিত তাপ শক্তি হিসেবে লস কমে যায়। একটি নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য যদি উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এখন নর্মালি যদি আমরা এই লসটা কিভাবে আমরা কমাইতে পারি, আমরা যদি উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ শক্তি সরবরাহ করি তাহলে রোধজনিত তাপ শক্তি, এই যে রোধজনিত যে তাপ শক্তি, রোধের কারণে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা হচ্ছে লস কমে যায়, সেই লসটা কমে যায় যদি আমরা উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করি। সেজন্য বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে, কোন ট্রান্সফরমার দিয়ে, এই যে তোমার হচ্ছে এগুলো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন,
স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার আগে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ব্যবহার করে সেটিকে আবার ব্যবহারযোগ্য ভোল্টেজে নামিয়ে নিয়ে আসা হয়। আচ্ছা, ভোল্টেজ বিভব পার্থক্য, একটু আগে আমরা দেখে আসছি যে একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখার মানে কি। এখন এখানে ওই জিনিসটা একটু ব্যাখ্যা, মানে একটু জিনিস একটু মিক্স আছে। জিনিসটা কি দেখো, আমরা যখন বড় কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে সাবস্টেশনগুলোতে আমরা বিদ্যুৎ ট্রান্সফার করতেছি তার দিয়ে, তাই না, তখন তারের কিছু রোধ থাকে এবং ওই বিদ্যুতের সাথে মিলে সে কি করে, একটা তাপ শক্তি উৎপন্ন করে, যার কারণে হচ্ছে কি আমাদের বিদ্যুৎ শক্তি কিছুটা লস হয়। এই লসটা যাতে আমাদের না হয়, এই লসটা যাতে আমাদের না হয় তার জন্য আমরা কিছু স্টেপ নিই, তার জন্য আমরা কোনো কিছু কাজ করি। সেই কাজটা কি, নর্মালি আমাদের বিদ্যুৎ একটা মানে ব্যবহারযোগ্য একটা ভোল্টেজ থাকে, ঠিক আছে, ব্যবহারযোগ্য একটা ভোল্টেজ থাকে, ওই ভোল্টেজটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে কানেক্টেড থাকে। আচ্ছা, কিন্তু যখন বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হইতেছে, এই যে রোধের কারণে যে তাপ উৎপন্ন হয় এবং যার কারণে কিছুটা লস হয়, এই লসটা অতিক্রম করার জন্য আমরা কি করি, ওই যে নর্মালি যে ভোল্টেজ উৎপন্ন হয় তার থেকে একটু বেশি ভোল্টেজে সেই বিদ্যুৎটাকে ট্রান্সফার করি। আবার দেখো, নর্মালি যে ভোল্টেজটা আমরা বিদ্যুৎ উৎপন্ন করি বা বাসাবাড়িতে যে ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেটাই তো আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে সাবস্টেশনে ট্রান্সফার করি, সাবস্টেশন থেকে আমাদের আরেকটা কি হয়, তোমাদের বাসাবাড়িতে চলে আসে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে ডিরেক্টলি লস হইতেছে, বিদ্যুতের লস। কেন? কারণ ওই যে রোধ থাকার কারণে রোধজনিত তাপ শক্তি উৎপন্ন হয়, যার কারণে বিদ্যুতের লস হয়। এই লসটা যাতে না হয় এই জন্য আমরা কি করি, নর্মালি যেই ভোল্টেজে বিদ্যুৎ উৎপন্ন হয় স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে, স্টেপ আপ মানে আমরা কি একটু ভোল্টেজ বাড়াবো, স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা কি সেই বিদ্যুতের ভোল্টেজ একটু বৃদ্ধি করি, যার কারণে রোধজনিত তাপ শক্তির লসটা কমে যায়। বুঝতে পারছো আশা করি। এবং এই যে ভোল্টেজ বেড়ে গেছে, এই ভোল্টেজটাতেই কিন্তু আমরা বাসাবাড়িতে কানেকশন দিতে পারবো না, এই ভোল্টেজটাকে কমাইতে হবে। এখন কিভাবে কমাবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আমরা হচ্ছে সেই ভোল্টেজটাকে আবার ব্যবহারযোগ্য ভোল্টেজে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে হচ্ছে ব্যাখ্যা এইটুকুই যে তড়িতে সিস্টেম লস কিভাবে হয় এবং সিস্টেম লস থেকে পরিত্রাণের উপায় কি। বুঝতে পারছো? যদি ঘ নাম্বারে আসে পারবা, কোয়েশ্চেনে যদি বলে যে তড়িতে সিস্টেম লস কি এবং সিস্টেম লস থেকে পরিত্রাণের উপায় কি, এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আর স্লাইড কয়টা আছে। আচ্ছা, তারপর লোডশেডিং। লোডশেডিং মানে কারেন্ট চলে যায়, ঠিক আছে। কারেন্ট কেন চলে যায় সেটা হচ্ছে দেখি। কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, তখন বাধ্য হয়ে সাবস্টেশনগুলো এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য অন্য এলাকায় এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে লোডশেডিং। সাবস্টেশন যখন আবার প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পায় তখন সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। আচ্ছা, একদম ইজি জিনিস, কারেন্ট কেন যায়। ধরো আমার কাছে বাসায় হচ্ছে 10 জন মেহমান আসছে, কিন্তু আমার কাছে হচ্ছে পুডিং আছে 5 পিস, আমি কি 10 জনকে দিতে পারবো? পারবো না। তার মানে আমার একটু ওয়েট করতে হবে, যাতে 10 জনকে আমি একসাথেই দিতে পারি। কারণ 5 জনকে দিব, 5 জন বসে থাকবে, এটা কি হবে? হবে না। তাহলে আমার একটু ওয়েট করতে হবে যাতে 10 জনকে আমি একসাথেই দিতে পারি। তার মানে 5টা পুডিং 5টা পিস অলরেডি আছে এবং আমি এক্সট্রা 5টা পিস বানাবো এবং এটা বানাইতে একটু টাইম লাগবে না, তো এই কারণে হচ্ছে লোডশেডিংটা হয়। যে মানে এটার কারণে তো হয় না, মানে এইরকম জিনিসটা দিয়ে বোঝানো যায় আর কি, যে আমার এই এলাকার মধ্যে এতটুকু কারেন্ট লাগবে, এতটুকু বিদ্যুৎ লাগবে, কিন্তু সাবস্টেশনে সে অতটুকু বিদ্যুৎ নাই এবং ওই সাবস্টেশন থেকে অন্য এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। ওকে, তো সাবস্টেশন তখন কি করে, এক এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে অন্য এলাকায় দেয়, আবার কিছু সময় পর ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে আরেক এলাকায় দেয়। এইভাবে যে বন্ধ রাখার যে সিস্টেমটা, এটাকে আমরা বলতেছি কি, লোডশেডিং। আচ্ছা, দেখো একদম শেষ স্লাইডে আমরা চলে আসছি মনে হয়, হ্যাঁ শেষ স্লাইড। পড়াশোনা করার জন্য রাতে উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার কি বলছে এখানে, পড়াশোনা করার জন্য রাতে আলোর দরকার হয় এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে শুধু প্রাকৃতিক কৃষির উপর আক্ষেপ না করে কৃষি জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হয় এবং শক্তি সরবরাহ ছাড়া সেটি কোনোভাবে সম্ভব নয়। পানি সেচের জন্য পাম্প চালাতে বিদ্যুৎ কিংবা জ্বালানির প্রয়োজন হয়। এখানে নর্মালি দেখো এই স্লাইডটা হচ্ছে তোমাদের কি, আমাদের বিদ্যুৎ শক্তি কোন কোন কাজে লাগে, মানব জীবনের কোন কোন কাজে লাগে সেইটা, ঠিক আছে। বই থেকেও পড়বা, এখান থেকেও স্লাইডে যা আছে তা পড়বা। দেখো তাহলে কৃষি কাজে হচ্ছে কি, পানি সেচ দেওয়া হয়। আগে কি করতো, যে মানুষ পানি এক পাশ থেকে আরেক পাশে এনে দিতে, এখন হচ্ছে পানি সেচের ব্যবস্থা চলে আসছে, মোটর চলে আসছে। মোটর কিসের দিয়ে চলে? ইলেকট্রিসিটি দিয়ে চলে, ইলেকট্রিসিটিতে আমাদের কাজে লাগতেছে। আচ্ছা,
জমি চাষ করার জন্য এবং ফসলকে প্রক্রিয়া করার জন্য ট্রাক্টর ব্যবহার করা। আগে হচ্ছে কি ওই যে মহিষের গাড়িতে করে এই ফসল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হতো, এখন ট্রাক্টর আছে, ট্রাক্টরের সাহায্যে আমরা কি এই তোমাদের কি এই ফসলগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এবং ট্রাক্টরটা কিভাবে চলে, জ্বালানির সরবরাহ থাকতে হবে, ট্রাক্টর হচ্ছে জ্বালানি দ্বারা চলে। শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য ছাড়াও দেশের যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা এবং অবকাঠামো গড়ে তোলার জন্য শক্তির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন। আচ্ছা, তারপর দেশে বিদ্যুৎ প্রয়োজন অনেক বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়ার শক্তি কেন্দ্র স্থাপন করা সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা যায়। কম্পিউটারের কাগজ। আচ্ছা, নিউক্লিয়ার শক্তি কেন্দ্র তোমরা হচ্ছে অলরেডি জানো যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা থেকে হচ্ছে মানে কয়েক বছর এখনই হয়তো বিদ্যুৎ উৎপন্ন হয়, কয়েক বছর পরে আরো সেটা বাড়বে আশা করি। কম্পিউটারে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে, শেষেরটা দেখো, কম্পিউটারে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে কম্পিউটারকে বন্ধ করে দেওয়ার সুযোগ পাওয়া যায়। কিভাবে? এটা ইউপিএস যখন আমরা ইউজ করি। ওকে, তো হচ্ছে দেখো চ্যাপ্টার 11 একদম শেষ। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে কি চ্যাপ্টার 11-এর প্রথম লেকচারটা আগে করা, তারপর চ্যাপ্টার 11-এর সেকেন্ড লেকচার যেটা এটা আগে করা, এটা পরে করা। এখন তোমাদের কাছে হচ্ছে ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাবা, ঠিক আছে? তোমরা যদি এইগুলো জানো তাহলে যখন একটু ভালো রিভিউ পাও তখন আমরা হচ্ছে আবার নতুন করে ক্লাস নিতে বা পরে চ্যাপ্টার পড়াবো আরও ভালো করে। মানে আমাদের হচ্ছে খুশি লাগে যে এইরকম আমরা ক্লাসটা নিছি, ছেলেমেয়েদের পছন্দ হয়েছে বা আমি ভালো করে বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে সবাই দেখবা ক্লাসটা, সবাই ক্লাস নোট পোস্ট করবা। তারপর আমরা হচ্ছে দেখো আমি চেষ্টা করব যে তোমাদের যাতে টেস্ট পরীক্ষার আগে 6টা যেই চ্যাপ্টার আছে সেই 6টা চ্যাপ্টারের একদম বেসিক থেকে, এই যে এই চ্যাপ্টার 11 কিন্তু আমরা একদম বেসিক থেকে আমাদের যে বেসিক টু প্রো কোর্সগুলো আছে আমরা ওই রকমই একদম পড়ানোর ট্রাই করছি, একদম প্রিমিয়ামভাবে পড়াইছি। তারপর হচ্ছে লেকচার 1-এ দেখবা আমি হচ্ছে তোমার সিমুলেশন দিয়ে বুঝাইছি সিরিজ বর্তনী কিভাবে কাজ করে, সমান্তরাল বর্তনী কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে কি যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে দেখবা এই চ্যাপ্টারের টপিকগুলো আইডেন্টিফাই করবা যে সৃজনশীল আসার মতো টপিক কি কি। তুমি যদি এটা বুঝতে পারো নিজে থেকে যে আমার এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার মতো টপিক কি কি, তখনই তুমি বুঝবা যে তোমার প্রিপারেশনটা একদম ভালো মতো হইতেছে। কেন? কারণ সব টপিক থেকে সৃজনশীল আসে না, আবার সব টপিক থেকে এমসিকিউ আসে না, ঠিক আছে? এখন আমি বলতেছি না সিলেক্টিভলি পড়ো, সেটা বলতেছি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে ম্যাথ যেটা দেখালাম ওইটা সৃজনশীলের অবশ্যই টপিক। এরপর সিরিজ বর্তনী, সমান্তরাল বর্তনী, ওগুলোও কি তোমার কি সৃজনশীলের টপিক, যে সিরিজ বর্তনী দিয়ে কিভাবে কি হয়, সমান্তরাল বর্তনী দিয়ে কিভাবে কি হয়। তারপর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ নিজেই সৃজনশীলের টপিক। তো এইভাবে হচ্ছে কি টপিকগুলো আইডেন্টিফাই করবা, যাতে তুমি যখন সিকিউ রিভাইজ দিতে বা সিকিউ সলভ করবা তখন তোমার কি হয় ওই টপিকগুলো রিভাইজ দিলে তুমি ইজিলি বুঝতে পারো যে এখান থেকে এটা সিকিউ, ওইখান থেকে ওইটা সিকিউ। ওকে, তারপর একটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনগুলো ভালো করে পড়বা। তোমাদের শর্ট কোশ্চেন আছে মেবি এই চ্যাপ্টারের, হ্যাঁ শর্ট কোশ্চেন হচ্ছে কি ভালো করে পড়বা। ওকে, এখন এই চ্যাপ্টারটা শেষ, নেক্সটে আমরা কোন চ্যাপ্টার পড়বো? চ্যাপ্টার 10 মেবি, ঠিক আছে? নেক্সট আমরা হচ্ছে চ্যাপ্টার 10 পড়বো। তো সবাইকে হচ্ছে ওই ক্লাসটা দেখবো। এখন হচ্ছে এই ক্লাসটা তোমাদের হচ্ছে আগামীকাল হয়তো আপলোড যাবে, সবাই এটা করবা, ক্লাস নোট গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? লেকচার 1 যদি করা না থাকে লেকচার 1 করবা, নিজের বন্ধু বান্ধবদের জানাবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।